নানাবিধ বৈদেশিক সুবিধা হারাচ্ছে ভারত, প্রতিবেশীর সাথেও সমস্যা বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারত রাষ্ট্রটি এটির প্রতিবেশীদের সাথে বিরোধপূর্ণ আচরণ অব্যাহত রাখায় নানাভাবে চাপে পড়ছে নতুন করে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারতের বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন নেতিবাচক শব্দে ডাকছে ভারতকে। বিশ্লেষকরা জানাচ্ছেন, এতে করে ভারতের অর্থনৈতিক লেনাদেনা ও কর্মকাণ্ড বিপর্যয়ের দিকে যেতে পারে। ইতোমধ্যে সেই সংকেত পাওয়া যাচ্ছে। ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের অসহযোগী দেশে তালিকাভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE অভিযোগ করেছে, ভারত সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণনথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় আরও যারা আছে তারা হচ্ছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনিজুয়েলা। এই তালিকায় সর্বশেষ সংযোজন ভারত। ICE জানিয়েছে, যুক্তরাষ্ট্র 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতের নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিকে আওয়ামী লীগ বিরোধীদের সন্ত্রাসবাদী হিসেবে প্রচার করে এমন কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে 2023 সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, 2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবশ্য জঙ্গিদের, বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়েদার সহযোগী গোষ্ঠী এবং 90 জেএমবির অর্থাৎ ISIS এর সহযোগী গোষ্ঠী, এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। প্রতিবেদনে বলা হয়, 2023 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের অর্থাৎ KNF এর হামলায় 3 সেনা নিহত হন। অন্যদিকে বাংলাদেশে অনলাইনে উগ্রবাদ উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করা হয়। ডিসেম্বরে নিষিদ্ধ গোষ্ঠী হিজবুত তাহরিরের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনলাইন সম্মেলনের অভিযোগ ছিল। 2023 সালে বাংলাদেশ সরকার বিতর্কিত 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করে, যার মাধ্যমে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ কিছুটা এগিয়ে থাকে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে জানানো হয়। অপরদিকে ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন MFN তকমা বাতিল করল ইউরোপের দেশ সুইজারল্যান্ড। বিশ্লেষকরা ধারণা করছেন, এই পদক্ষেপ ভারতের রপ্তানি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। সুইস সরকারের এই সিদ্ধান্তের পরে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উইথহোল্ডিং ট্যাক্সের হার 10% ফিরে আসবে। পূর্বে 2021 সালে এই হার কমিয়ে 5% করা হয়েছিল। ইন্ডিয়া টুডের খবরে এই কথা বলা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মানুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সুবিধা দিয়ে আসছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO নিয়ম অনুসারে একটি দেশকে MFN স্ট্যাটাস দেওয়ার জন্য শুল্ক এবং বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধার বিধান প্রয়োজন। MFN ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় OECD অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবায় ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
কিন্তু এক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইন 90-1 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। শুক্রবার 13 ডিসেম্বর একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সুইজারল্যান্ডের সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে দ্বৈত কর পরিহার চুক্তি সংক্রান্ত EFTA অর্থাৎ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন এর কাঠামোর অধীনে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমার কাছে এ বিষয়ে কোনো আপডেট নেই, আমরা পরে বিস্তারিত জানাব। সুইস ফাইন্যান্স বিভাগ বুধবার জানায়, তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর MFN সুবিধা দেবে না। আগামী বছরের 1 জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক 10 বছর 3 মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বরাবর বলে এসেছে, তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতিটারই পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। এবং দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত 1 দশকে বারবার বলে এসেছেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই। অন্যভাবে বললে, ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে, সে আমেরিকায় হোক বা নাইজেরিয়া, তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের পড়শিদের যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল প্রভৃতি দেশের সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে। এটাই হলো নেইবারহুড ফার্স্টের সার কথা। তবে মুখের কথা একটা জিনিস, বাস্তবেও যে সবসময় মোদী সরকারের কাজে তার প্রতিফলন দেখা গেছে তা কিন্তু নয়। পশ্চিমের বন্ধুরা যেমন অনেক সময়ই দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে, দিল্লিকে অনেক বেশি মাথা ঘামাতে হয়েছে চীনকে নিয়েও। আবার নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে নেপাল আগস্ট 2014, শ্রীলঙ্কা মার্চ 2015 বা এমনকি বাংলাদেশেও জুন 2015 যে বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেয়েছিলেন, পরে সেসব দেশে ছবিটা কিন্তু আর তত বন্ধুত্বপূর্ণ থাকেনি। উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও। আর এখন নেইবারহুড ফার্স্টের 1 দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে, সে দেশের সরকারও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল, তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন। নেপালের ক্ষমতাতেও আছেন KP শর্মা ওলি, যিনি কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত। মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট মইজু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাখ ঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না কোনো মতেই। তালেবানের সঙ্গে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্কই স্থাপিত হয়নি, আর এই দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশ, যেখানে বিগত 1.5 দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে। তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন। তাছাড়া 3.5 বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ই তার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা তুঙ্গে উঠেছিল। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও যে একটা প্রবল ভারত বিরোধী চেহারা ছিল, তা পর্যবেক্ষকরা প্রায় সকলেই মানেন। আর গণ অভ্যুত্থানে 5 আগস্টে হাসিনার পতনের মধ্য দিয়ে ভারত বিরোধী মনোভাব যেন দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে ভারতের পররাষ্ট্রনীতিতেই কি এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে, যাতে একের পর এক প্রতিবেশী দেশে
ভারত বিদ্বেষী মনোভাব মাথা চড়া দিচ্ছে, নাকি বৃহত্তর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কাঠামোটাই এমন যে ভারতের জন্য এই পরিণতি একরকম অবধারিতই ছিল? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে জর্জ টাউন ইউনিভার্সিটিতে যে স্কুল অব ফরেন সার্ভিস আছে, সেখানে শিক্ষকতা করছেন ভারতীয় রাজনীতির অধ্যাপক ডক্টর ইরফান নুরুদ্দিন। গবেষণা করেন অর্থনৈতিক উন্নয়ন, বিশ্বায়ন, গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এবং সিভিল কনফ্লিক্ট নিয়ে। তিনি জানান, দক্ষিণ এশিয়া হল সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত লিস্ট ইন্টিগ্রেটেড অঞ্চল। এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমান্ত যোগাযোগ যতটা কঠিন আর জটিল, তেমনটা সারা পৃথিবীর আর কোথাও কোনো অঞ্চলে নেই। বাণিজ্যের কথা যদি বলি, সাব সাহারান আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যেও যে পরিমাণ ইন্টার রিজিওনাল ট্রেড হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ তার চেয়েও কম। অথচ 2 বিলিয়ন বা 200 কোটিরও বেশি মানুষ থাকেন শুধু এই কয়েকটি দেশে। অনায়াসে তা বিশ্বের প্রধান একটি ইকোনমিক হাব হয়ে উঠতে পারত। কাজে এই অঞ্চলের সবচেয়ে বড় আর প্রভাবশালী দেশটির সঙ্গে বাকিদের সম্পর্ক যে সহজ আর স্বাভাবিক নয়, এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আর ভারতের পররাষ্ট্রনীতির কাটাছেঁড়া করলে দেখা যায়, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা নেপাল কোনো প্রতিবেশীর ক্ষেত্রেই তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়ে বহুমাত্রিক মাল্টি ডাইমেনশনাল কোনো নীতি নিয়ে কখনো এগোয়নি। বরাবর প্রাধান্য দেওয়া হয়েছে স্বল্পকালীন স্বার্থ বা শর্ট টার্ম ইন্টারেস্টকে, আর তার জন্য সংকীর্ণ সন্দেহদুষ্ট একটা একমাত্রিক নীতি নিয়েই এগোনো হয়েছে। ভারতের বর্তমান সরকার যেমন তাদের হিন্দু আইডেন্টিটিকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর সেটা যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।